আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে কিছু কাজ অনেকদিন ধরে জমা ছিল, সেই কাজগুলোই মূলত করা শুরু করেছি। অনেকদিন ধরে আলমারিটা অগোছালো ছিল, কিছু কাপড়-চোপড় বাহিরে ছিল, বের করেছি কিন্তু ঢুকানো হয়নি। তো এজন্য একটা একটা করে বাইরে থেকে এক জায়গায় একেকটা পড়েছিল, সেগুলোকে বের করে খুঁজে খুঁজে আবার কালেক্ট করে আলমারিতে গোছানো শুরু করে দিয়েছি। অনেক অগোছালো অবস্থায় হয়ে গেছিল। তো এই একটা একটা করে গুছাচ্ছি আর খুঁজছি যে আমার কোথায় কোথায় কোনটা ছিল। তো এই আলমারিটা মূলত আমারই, আমি আমার কাপড় চোপড়ই মূলত রাখি। আর আমার তাই অগোছালো হয়ে গেছিল। কিছুদিন আগে ছেলেরটা গুছিয়ে দিলাম, আমার হাজবেন্ডেরটা গুছিয়ে দিলাম, এখন আমারটা অগোছালো দেখে আমি চিন্তা করলাম এবার আমারটা গোছানো শুরু করি। এই জন্য আমার আলমারিটাই মূলত গোছাচ্ছি। একটা জামা পেলে ওড়না পাইতেছি না, ওড়না পেলে জামা পাইতেছি না, মানে এরকম এক একটা অবস্থা হয়ে গেছিল। অনেকদিন ধরে আলমারিটা ধরি না, অগোছালো এলোমেলো অবস্থায় হয়ে গেছিল। তা কাপড় চোপড় গুলো কোথায় কোথায় ছিল ভাঁজ করে ধুচ্ছি, অনেকগুলো আয়রন ছাড়াই ধুচ্ছি আর কি। আমি বলি থাক আপাতত এখন রাখি, পরে আয়রন করে আবার রাখা হবে। তো আমি মূলত সবসময় চেষ্টা চালাই যে আয়রন করে জামা কাপড় গুলো রাখতে। তখন কি হয়, কোথাও হুট করে যাওয়ার হলে আয়রন করা জামাটা ব্যাগে ক্যারি করে নিয়ে চলে যাওয়া যায়। তাই আমি সবসময় আয়রন করে জামা কাপড় গুলো রাখতে খুব বেশি পছন্দ করি। তো এই যে এইটার ওড়নাটাও পাই নাই, কোথায় যে রাখছি খুঁজেই পাচ্ছি না। পরে অবশ্য পেয়েছি, তো এটার ওড়নাটাই খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজাখুঁজি করছি। তো যাই হোক, এভাবে করে প্রত্যেকটা এভাবে খুঁজছি। আমি চিন্তা করলাম যে থাক, পরে এক সময় একবারে বের করে আবার আয়রন করে আবার রাখা যাবে। তো এরকম করে মূলত আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা কি, আমার গুছানো আলমারি দেখতে খুব বেশি পছন্দ। সেটা হোক আমার হাজবেন্ডের, হোক আমার ছেলেটা বা আমারটা। তো গোছাতে খুব বেশি পছন্দ করি। সবকিছু গোছানো থাকলে, হাতের কাছে থাকলে সবকিছু যখন তখন হাতে পাওয়া যায়, হাতের নাগারে পাওয়া যায়। তো এই জন্য আমি গুছিয়ে রাখি সবকিছু। আর একসাথে আমি আমি এইটা না, সবকিছু আমি বিছানার চাদরগুলো সহ বালিশের কাভার সহ একসাথে গুছিয়ে রাখি, যেন আমার খুঁজতে না হয়। তো এই যে আমার আলমারি অলরেডি গোছানো শুরু করে এখন শেষের পর্যায়ে চলে এসেছে। তো আমি আলমারি গোছানো শেষ করে আজকে আসলে আমার অনেকগুলো কাজ বাকি পড়েছিল। আর অনেক দিন ধরে এই কাজগুলো করছি না। তো এই কাজগুলো আজকে জমেছিল আর কি। তো অনেকগুলো কাপড় চোপড় এই যে এখানে গুছায় রাইখা আজকে অনেক কাপড় চোপড়ে হেঁপে গেছে, আর বুয়া আসে নাই কালকে। তো এই জন্য আর কি আরো কাজের অবস্থা অনেক বেশি ভয়াবহ অবস্থা ছিল। তো এই যে যাই হোক, এবার আমার আলমারির কাজ শেষ। এখন আবার অনেকগুলো ওয়ার্ড্রোবের কাপড় চোপড় এলোমেলো অবস্থায় ছিল, যে রোদে শুকানো ছিল বারান্দায়। তো বারান্দা থেকে নিয়ে আসলাম, এখন এক একটা করে কাপড় চোপড় গোছাচ্ছি আর রাখছি। তো এইখানেই মূলত আমার ওইখানকার কয়েকটা জামার ওড়না টোড়না সবকিছু পেলাম। তো চিন্তা করলাম থাক, আয়রন যখন করব তখন আর কি এখান থেকে আমি নিব। তো এই যে আলমারিটাও গুছাচ্ছি, গুছায় গুছায় সবকিছু জায়গাটা জায়গায় রাখতেছি, বাচ্চারটা আলাদা করতেছি, হাজবেন্ডেরটা আলাদা করতেছি, নিজের গুলো আমার ড্রয়ারে রাখছি। ওয়ার্ড্রোবটাও মূলত আমারই। আমাদের সবার যার যারটা আলাদা আলাদা রাখারই চেষ্টা চালাই, তাহলে আর খোঁজার হ্যাপা থাকে না, সবাই সবার মতো করে চলাফেরা করতে পারে জামা কাপড় নিয়ে। তো এই যে জামা কাপড় গুলো গুছাচ্ছি। তো এই যে জামা কাপড় গুলো গোছানোর পরে এবার হাজবেন্ডের গুলো আলাদা করব, বাচ্চার গুলো আলাদা করব। তো নিজের গুলো আর কি গুছিয়ে গুছিয়ে রাখতেছি। শরীরটা অনেক খারাপ, প্রচন্ড মাথা ব্যথা, ঠান্ডায় মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তারপরেও শরীরটা খারাপ নিয়ে কাজগুলো করতেছি, কারণ অনেক এলোমেলো হয়ে রয়েছে ঘরটা। আর এলোমেলো থাকলে ঘরটা আসলে ভালো লাগে না, মন মানসিকতাও ভালো থাকে না। নিজের শরীর ভালো থাকার প্রধান উৎস হচ্ছে আমার কাছে ঘর গোছানো। ঘরটা যদি গোছানো থাকে তখন মনটাও ফ্রেশ থাকে, ভালো লাগে। আর কাজ করে দেখেও শান্তি, চোখের একটা শান্তি মূলত। এই যে ছেলের গুলো আলাদা করতেছি, ছেলের ড্রয়ারে রাখবো, বাচ্চার বাবার গুলো বাচ্চার বাবার ড্রয়ারে রাখবো। তো ছেলের এগুলো পরে আয়রন করতে হবে। চিন্তা করলাম আগে গুছিয়ে রাখি আপাতত, তারপরে দেখা যাবে যে কোনটা কোনটা আয়রন করতে হবে। তো এই যে ছেলের বাবার হলো এগুলো গুছিয়ে গুছিয়ে যার যারটা যার যেখানে স্থানে সেখানে রাখবো আর কি। তো এই যে এগুলো গুছানো শেষ করে এখন রাখতে যাচ্ছি, যে কার কোনটা কোথায় রাখবো। এগুলো আয়রন করা বাকি আছে। তো এগুলো আয়রনের দোকানে দিব। আমি চিন্তা করলাম যে একসাথে অনেকগুলো, তো সেগুলো বেছে বেছে কোন জায়গায় কোনটা দেওয়া যাবে সেটা দেওয়ার জন্যই পরে আয়রনে দেওয়া হবে। তো আমি আমার কাজগুলো করে নিচ্ছি, যে এখন একসাথে রাখি, পরে আমারগুলো সহ বাচ্চারটা বাচ্চার বাবারটা সবারটা একসাথে আয়রনে দেওয়া যাবে। তো এই যে বিছানাটাও আমার অগোছালো হয়ে গেছে, এগুলো আমি আলমারিতে রেখে এখন বিছানাটা গোছাতে আসবো। বিছানাটা তো
একদম ধুলাবালি, আমাদের ওই যে প্রচন্ড আলো বাতাস তো, ধুলাবালি প্রচন্ড থাকে, এত বাতাস আর এত ধুলাবালি, এই গরমটাও আবার বেশিই লাগে, কারণ চতুর্দিকের আলোর তাপটা চলে আসে। তো এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আমার আজকে বললাম না অনেকগুলো কাজ জমে আছে, কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ, মাথা ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে, এদিক দিয়ে হাঁচি দিতেছি, মানে অনেক খারাপ অবস্থা। তারপরেও এখন কি করব, ঘরের কাজ তো করতেই হবে। বুয়া বুয়ার মতো কাজ করে চলে গেছে, বুয়াটাও অনেক ভালো, কিন্তু তারপরেও তার বাচ্চা অসুস্থ ছিল, কালকে আসতে পারিনি। আমি যতটুকু সম্ভব করেছি। তো এরকম করে আর কি শরীরটা খারাপ নিয়েও কাজগুলো করে নিচ্ছি। সে তার কাজ করে চলে গেছে। তো এখন আমার এই যে ঘরে দুয়ারের মোটামুটি কাজ শেষ করে আমি এখন রান্নাঘরে যাব রান্না করার জন্য। তো এইখানে চুলাতে গরম তেল বসায় নিছি, এখন মাছ ভাজবো আর কি, মূলত মাছ ভেজে তারপরে রান্না করবো। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে একটা পদই রান্না করব, কারণ কালকে আমার হাজবেন্ড আর কি কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছিল, ওগুলি অনেকগুলো রয়ে গেছে। তো সেজন্য আর কি হালকা পাতলা অল্প একটু রান্না করে কোনো রকম দুপুরবেলা বা রাত্রেবেলা একবেলা খেলেই হবে আর কি, আর বাকিটা আমরা কাচ্চি বিরিয়ানি দিয়ে চালিয়ে দিতে পারবো, কাচ্চি দিয়ে চালিয়ে দিতে পারবো, এই আর কি। আর এখানে তেলাপিয়া মাছটাই নিয়েছি আমার হাজবেন্ড সহ, যে এত তাজা এত ফ্রেশ তেলাপিয়া মাছ নিয়ে আসছিলাম, সেটাই মূলত রান্না করতেছে। অনেক অনেক মজা ছিল তেলাপিয়া মাছটা। তো তেলাপিয়া মাছের মশলাটা একটু হলুদ আর একটু লবণ মেখে কিছুক্ষণ রেখে এখন তেল গরম করে ওইটাতে আমি ছেড়ে দিচ্ছি। আর মাছটা মূলত ভেজে নেব। আর আমি একটা কথা কি, অনেকে কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে, কাঁচা মাছ খায়, গুড়া মাছটাও আমি ভেজে খেতে হয়, নাহলে আমার কাছে খুব খারাপ লাগে, আমার গন্ধ হয়, আমি খেতে পারি না। তো যার যার এক একটা রুচি, তো আমি গুড়া মাছটাকেও ভেজে খাওয়ার লাগে আমার। আমি সোজা কথা কোনো মাছই কাঁচা খেতে পারি না। তো এই জন্যই মাছগুলো আবার অনেকে দেখি যে নর্মাল ভাবে কাঁচা মাছটা খেতে পারে। সবার তো আর এক এক রকম রুচি থাকে, সবার তো আর একরকম রুচি থাকে না। তো আমার রুচি হচ্ছে কি, আমি মাছ না ভেজে খেতে পারি না। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এক সাইড উল্টায় নিচ্ছি। এখন মাছগুলো ভাজা হয়ে গেলে অপর সাইডে আমি রান্না বসাবো। তো এই যে আমার মাছগুলো অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে, এক পিঠ আরেক পিঠ ভাজতেছি। তো এই যে এখন মাছগুলো উঠায় নিব, আরেকটা চুলার সাইডে বসা দেবো, দেরি হয়ে যাচ্ছে। তো এই দিক দিয়ে আমি আরেকটা কড়াই বসা নিয়ে তেল দিয়ে দিলাম। আর আমি তো ফ্রোজেন কড়াই পেঁয়াজ রাখি সবসময়, বলে দিলাম যে আমার বুয়াকে দিয়ে আমি অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রাখতে পছন্দ করি, যে একসাথে যখন তখন যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারি। তো এই জন্য আমি ফ্রোজেন করা পেস্ট, আর একটু অস্বাভাবিক কোনো গন্ধ লাগে না, একদম মনে হবে যে তাজাটাই আপনি দিচ্ছেন। আর একটা আমার স্বভাব আছে, আমি রসুনটা কোনোদিনও পানি দেওয়ার পরে দিই না, আমি সবসময় তেলের ভিতরে রসুনটা, রসুন যে বাটাটা ওইটা আমি ভাজতেই থাকি ভাজতেই থাকি। অন্য বিশ্বাস করেন আলাদা একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি ওইভাবে করে ভাজতে ভাজে এখন একটু পানি দিয়ে দিলাম, আমি একদম রসুনটা ভাজা ভাজা করে তারপরে পানি দিচ্ছি। সবাই পানি দেওয়ার পরে রসুন বাটা আটা বাটা দেয়, কিন্তু আমি আদা বাটা রসুন বাটা যাই দেই না কেন, আমি সবসময় পানি দেওয়ার আগেই ভাজি। তো এই যে হালকা একটু হলুদ দিলাম, যেহেতু আজকে আমি একটু হলুদটা কমই খাই, কাঁচামরিচটা একটু বেশি খাই, হলুদ মরিচের গুঁড়াটা একটু কম খাই, মশলাটা একটু কম খাই। তো এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে মূলত ভালো করে এবার পানিটাকে একদম শুকিয়ে নিব। পানিটা শুকানোর পরে আমি এখানে অ্যাড করব আলু। তো আরেকটু চেষ্টা চালাচ্ছি যে আরেকটু শুকাক, পানিটা ভালো করে কষাক। তো এই ভালো করে মশলাটা না কষালে কি তরকারিটা মজা লাগবে না। আমার কাছে যেটা মনে হয়, আসল মেন হচ্ছে মশলা কষানো। মশলাটা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু খাবারের টেস্টটাই অন্যরকম চলে আসে, যে কোনো খাবারের যে আলাদা একটা জোশ লাগে সবকিছুতে। এটা এই যে আলু দিয়ে আমি মূলত ভালো করে একটু কষে এখন একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করব, যেহেতু আমি আজকে ধুন্দুল রান্না করব। তো সেজন্য আর কি আলুটা আগে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে প্রয়োজন করে আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম, ঢেকে দিছিলাম আলুটা সিদ্ধ হচ্ছে কিনা এটা দেখার জন্য। তো এই যে মূলত আলুটা সিদ্ধ করতেছি ভালো করে, সিদ্ধ না হলে তো ধুন্দুলের সাথে আসবে না, ধুন্দুল নরম হয়ে যাবে, আলুগুলো শক্ত থেকে যাবে। তো এই যে আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে এই যে দেখতেছি কিছুক্ষণ পর পরে চেক করতেছি যে আমার হয়ে গেছে কিনা। এই যে যাই হোক, ধুন্দুল দিয়ে আমি সুন্দর করে তরকারিটা নেড়ে চেড়ে রান্না করলাম। এখন প্রচন্ড মাথা ব্যথা করতেছে, তো মাথা ব্যথা চিন্তা করলাম যে আগে একটু, দুপুর টাইমে কিন্তু এমন না যে বিকাল হয়ে গেছে, তো আমি চিন্তা করলাম আগে একটু আমি চাটা খেয়ে নিই, যেহেতু আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। তো এই যে আমি একটু চা বানাচ্ছি নিজের জন্যই, জাস্ট এক মগ। আর আমার একটা স্বভাব খারাপ, আমি অল্প চা খেতে পারি না, খেলে আমার এক মগই খেতে হবে মাথা ব্যথা, তাহলে একটু কমবে। তো এই যে হালকা একটু চিনি দিয়ে দিলাম, আর সাথে এখন একটুখানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব চা পাতি।
এই যে চা পাতিটাও দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে চেড়ে একটু সুন্দর করে ভালো করে ফুটে এই যে চাটা অলরেডি হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে আমি চাটা নিজের জন্য যে এক মগ বরাবর হয়ে গেছে ওটা এখন খাবো। তো এই যে আমি আমার বসে বসে যেন আমি খেতে পারি একটু চাটা রিল্যাক্সে, তো আগে আমি বসে বসে চাটা খেয়ে নিলাম। তো চাটা মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আর এদিকে আবার চলে আসলাম যে একটু আমার হাজবেন্ড বলে সেমাই রান্না করার জন্য। তো আমি এখানে 3 কেজি দুধের সাথে একটু বেশি করে রান্না করতেছি, কারণ যেন ভালো করে খেতে পারে মন ভরে। তো এখানে 2টা নারিকেল একসাথে দিয়ে দিছি, যেন নারিকেলটা বেশি পরিমাণে দিলে মজা লাগে। তো এই যে নারিকেলটা দিয়ে সুন্দর করে আমি আবার ভালো করে নাড়াচাড়া করতেছি। এখানে চিনি অ্যাড করেছি। তো দিয়ে আবার ভালো করে বলক নিয়ে আসতেছি। বলকের অপেক্ষা করতেছি। বলক আসার পরে যে আমি এখানে গুঁড়ো দুধটা অ্যাড করব। তো এই জন্য বলক আসার এই যে বলকটাও চলে আসছে। এখন বলকের অপেক্ষায় থেকে সুন্দর করে এটা আবার ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি নারিকেলটা মূলত। নাহলে তো কাঁচা একটা গন্ধ থাকবে। আর দুধটাও ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো এই যে ফুটানোর পরে এখন আমি ভালো করে বলকের অপেক্ষা রইছে, যে বলক কিন্তু বারবার বারবার চলে আসতেছে। এবার গুঁড়ো দুধটা আমি অ্যাড করব। এই যে আমি গুঁড়ো দুধটা অনেকটা গুঁড়ো দুধ দিয়েছি। আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি গুঁড়ো দুধটা বেশি খাই আর কি। যে কোনো খাবারের দুধের আইটেমের ভিতরে আমি যদি এই দুধটা বেশি পরিমাণে না দিই আমার কাছে মনে হয় না যে খাবারটা মজা হয়। এটা যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। তো আমি আমার খাবারের টেস্ট আনার জন্য কম্প্রোমাইজ করতে রাজি না যে কোনো জিনিসই। তো অনেকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে, অনেকগুলো এটা ছাড়াও আরো দিয়েছি। এই যে দিয়ে এখন এটা আবার বলক আনার জন্য রেডি করতেছি। অলরেডি ঘন হয়ে গেছে, দুধটা খুব সুন্দর ফুটে উঠছে। তো এখন আমি সেমাইগুলোকেও আলাদা একটা পাত্রে ঢেলে রাখছি, যে বড় একটা পাত্রে যেন আমি ওখানে ঢালতে পারি। তো এই যে আমার দুধটা একদম ফাইনাল ভাবে আরো বলক আসলো। অনেকক্ষণ জাল দিয়েছি যেন ঘন হয়ে আসে আর কি। এই যে ভালো করে ঘন হয়ে আসলো। তো এই যে আমি অলরেডি এখন ঢেলে দিব আর কি। একদম ফাইনাল লুকটা কেমন হয় সেটা দেখাবো, যে ঘন হয়ে ঠান্ডা হয়ে গেছে, যে এখন ঢেলে দিলাম। তো যাই হোক, এভাবে করে আমার সেমাই রান্নাটাও হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত এত মজা হয়েছে যে বলার মতো না। যে খেয়েছে সে নিজেই বলেছে যে এত মজার একটা সেমাই রান্না হয়েছে, যে আমি বললাম না কম্প্রোমাইজ করতে রাজি না। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।